ডিয়ার স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব টেন্স সম্পর্কে। টেন্সের দ্বিতীয় পার্ট। আমরা অলরেডি প্রথম পার্ট আলোচনা করেছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, প্রথম ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলাটা কি হচ্ছে? সাধারণ বর্তমান কাল। দেখো, চেনার উপায় কি? বাংলা বাক্যে ক্রিয়া শেষে কোনো চিহ্ন যোগ থাকে না। কি বাংলা বাক্যে ক্রিয়া শেষে কোনো চিহ্ন যোগ থাকে না? চিহ্ন বলতে কোনগুলোকে বোঝায়? দেখো, তেছি, তেছো, তেছেন, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, ইয়া ছিল, ইয়া ছিলে, ল, লে, লাম, ব, বে, বেন প্রভৃতি বোঝায়। বুঝতে পারলে? চিহ্ন বলতে এইসব চিহ্নগুলো কিন্তু যুক্ত থাকবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ সাধারণভাবে করা, খাওয়া, নেওয়া বোঝাবে। দেখো এক্সাম্পলে, দেখো আমি যাই, ঠিক আছে? এবার দেখো নাবোধক ক্ষেত্রে কি হয়? সাধারণভাবে ক্রিয়া শেষে না যোগ থাকবে, যেমন আমি যাই না। এবার দেখো তোমরা গঠন প্রণালী ঠিক আগের মতোই। দেখো প্রথমে হ্যাঁ বোধক ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের প্রথমটা। কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রথমটা। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। বুঝতে পারলে? দেখো তোমাদের পার্সন সম্পর্কে আগেই বলে দেওয়া হয়েছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। এক্সাম্পল দেখো, বুঝতে পারো তাহলে। আমি যাই, আই গো। সে যায়, হি গোস। দেখো আমি হচ্ছি ফার্স্ট পারসন, সেই জন্য এখানে গো। আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য গো ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো প্রশ্নবোধক ক্ষেত্রে কি হয়? প্রশ্নবোধক ক্ষেত্রের গঠনটা হচ্ছে, দেখো প্রথমে ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তারপরে একটা নোট অফ ইন্ট্রোডাকশন। এক্সাম্পল দেখো, আমি কি যাই। দেখো এখানে ইংলিশটা তোমাকে বুঝে নিতে হবে। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইন্টারোগেটিভ হলে, মানে প্রশ্নবোধক হলে তোমাদের ডাজ আগে হবে, না হলে ডু। যেহেতু আই এখানে ফার্স্ট পারসন সেই জন্য এখানে ডু হয়েছে। দেখো ওই জন্য ডু আই গো গঠনে বুঝতেই পারছি, প্রথমে ডু অবলিক ডাজ, তারপর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সেই জন্য আই হচ্ছে সাবজেক্ট, এই জন্য এখানে ডু হয়েছে, তারপরে সাবজেক্ট আই, তারপর ভার্ব ওয়ান গো। সেরকম এখানে দেখো, সে কি যায়, ডাজ হি গো। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে ডাজ হয়েছে। এবার দেখো নাবোধক ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাস প্লাস নট প্লাস ভার্বের প্রথমটা। ঠিক আছে? এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আমি যাই না, আই ডু নট গো। এখানেও সেম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস, না হলে ডু। আই যেহেতু ফার্স্ট পারসন সেই জন্য এখানে ডু নট হয়েছে। ঠিক আছে? পরেরটা দেখো, সে যায় না, হি ডাজ নট গো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছে। এবার পরের দেখো প্রশ্নবোধক নাবোধক ক্ষেত্রে। প্রশ্নবোধক নাবোধক ক্ষেত্রে কি হয়? নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়? ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান, তারপর একটা নোট অফ ইন্টারোগেশন। দেখো আমি কি যাই না, ডু আই নট গো। সে কি যায় না, ডাজ হি নট গো। রাম কি যায় না, ডাজ নট রাম গো। এখানে আরটা অ্যাকচুয়ালি ক্যাপিটালে হবে, স্মল হয়ে গেছে। যেহেতু দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে নটটা আগে কেন হয়েছে? যেহেতু রাম হচ্ছে একটা নাউন, তাহলে নাউন হলে নটটা সবসময় নাউনের পূর্বে হয়, সাবজেক্টের পূর্বে। রাম রামের পূর্বে, ওই জন্য নট হয়েছে। ডাজ নট রাম গো।
কিছু ব্যতিক্রম আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। আগে দেখে নাও, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, এবং বাকি ক্ষেত্রে ডু বসে, যেটা আমি আগেই বলে দিলাম তোমাদের। এবার কিছু ব্যতিক্রমী যেটা সেটা দেখো, লক্ষ্য করো। মানে অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি অনুবাদ হয়, মানে এই প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন তোমরা এখানে দেখো, আমি ক্লান্ত বোধ করিতেছি, মানে এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, ঠিক আছে? এই জন্য দেখো, আই ফিল টায়ার্ড। দেখো এবার আমরা আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ঘটমান বর্তমান কাল। অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, যেটা বর্তমান কালে চলছে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। দেখো চেনার উপায়টা কি, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে, তেছেন প্রভৃতি চিহ্ন যোগ থাকবে। এক্সাম্পলে দেখো, আমি যাইতেছি। দেখো এগুলো চলতি ভাষার ক্ষেত্রে কি হয়, যাচ্ছি, খাচ্ছে, লিখছে প্রভৃতি বোঝাবে, কারণ আমরা তো সবসময় সাধু ভাষায় বলি না, সেই জন্য চলতি ভাষাটা আমাদের বুঝে নিতে হবে। দেখো গঠন প্রণালী কি হয়, হ্যাঁ বোধক ক্ষেত্রে কি হয়, দেখো প্রথমে সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যোগ। আমি যাইতেছি মানে আমি যাচ্ছি, তার মানে আই এম গোয়িং। আই দেখো সাবজেক্ট, আই এর পরে দেখো এম বসে, ভার্ব যাওয়া, গো এর সঙ্গে আই এম গোয়িং। এবার দেখো প্রশ্নবোধক না বোধক ক্ষেত্রে কি হয়, সেম, এম ইসারটা আগে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তারপরে একটা নোট অফ ইন্ট্রোগেশন। সে কি যাইতেছে, ইজ হি গোয়িং। এবার দেখো নাবোধক ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। দেখো সে যাইতেছে না, হি ইজ নট গোয়িং, সে হি, তারপরে দেখো হি এর পরে ইজ বসে, তারপর নট গোয়িং, হি ইজ নট গোয়িং। প্রশ্নবোধক নাবোধকের ক্ষেত্রে দেখো প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে তোমাদের এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তারপর একটা নোট অফ ইন্ট্রোগেশন। এক্সাম্পলে দেখো, সে কি সেখানে যাইতেছে না। দেখো তোমাদের প্রথমে ভার্ব হি এর পরে ইজ হয়, ওই জন্য ইজটাকে তোমরা আগে করবে, ইজ হি নট গোয়িং দেয়ার। এবার দেখো আর এখানেও কিছু ব্যতিক্রম আছে, যে নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেটা আমরা অনেক সময় ফিউচার ভেবে থাকি, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, যে আমি আজ রাত্রে দিল্লি রওনা হব, যেখানে এখানে দেখো ব আছে, তা আমরা ফিউচারে অনেক সময় ভাবতে পারি, তো এখানে দেখো যে আই এম গোয়িং টু দিল্লি টু নাইট। আরেকটা এক্সাম্পল দেখো, যে আমার কাকা কাল এখানে আসবেন, মাই আঙ্কেল ইজ অ্যারাইভিং হেয়ার টুমরো। এবার দেখো আমাদের আলোচনা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, পুরা গঠিত বর্তমান কাল। এখানেও দেখো তোমাদের চেনার উপায়টা কি, বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, ইয়াছে চিহ্ন যুক্ত থাকবে, এগুলো কিন্তু বুঝতে হবে। দেখো এক্সাম্পল দেখো, আমি ভাত খাইয়াছি, বুঝতে পারছো, আমি ভাত খাইয়াছি। এক্সাম্পল দেখো, আমি ভাত খাইয়াছি। তোমাদের মনে রাখতে হবে ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন চিহ্ন যুক্ত থাকবে। এবার দেখো নাবোধক ক্ষেত্রে কি হয়, ক্রিয়ার শেষে নি বা নাই যোগ থাকবে। এক্সাম্পল দেখো, আমি খাইনি, সে আসে না, ঠিক আছে। এবার দেখো গঠন প্রণালী, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো হ্যাঁ বোধক ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের শেষটা। এক্সাম্পল দেখো, আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। দেখো সাবজেক্ট যেহেতু আই এর পরে হ্যাভ বসে এবং ভার্বের শেষটা,
ইটেন। তারপর অবজেক্ট হচ্ছে ভাত, রাইস। প্রশ্নবোধক নাবোধক ক্ষেত্রে কি হয়? প্রথমে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের শেষটা, তারপর একটা নোট অফ ইন্ট্রোডাকশন। এখানে দেখো সে কি ভাত খাইয়াছে, যেহেতু দেখো সে হচ্ছে সাবজেক্ট সেই জন্য হি, তো হি এর পর তোমাদের কি বসে ভার্ব হ্যাজ, ওই জন্য হ্যাজটা তোমাদের প্রথমেই বসাতে হবে, হ্যাজ হি ইটেন রাইস। তারপরে দেখো নাবোধক ক্ষেত্রে, নাবোধক ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের শেষটা। এক্সাম্পল দেখো, আমি ভাত খাই নাই বা আমি ভাত খাইনি, ঠিক আছে? আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস। এবার দেখো প্রশ্নবোধক নাবোধক ক্ষেত্রে প্রথমে কি হয়? হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের শেষটা। এক্সাম্পল দেখো, সে কি যায়নি, হ্যাজ হি নট গান। এখানে দেখো কি আছে যে আই এবং ইউ এর পরে হ্যাভ বসে, এছাড়া একজন সাবজেক্ট হলে হ্যাজ এবং বহুবচন সাবজেক্ট হলে হ্যাভ বসে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরের যেটা দেখছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান বর্তমান কাল। এখানে দেখো যে কোনো কাজ অতীতে আরম্ভ হইয়া বর্তমানের কাল পর্যন্ত চলিতেছে বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তোমরা মনে রাখবে যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলছে, তাহলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার উপায়টা দেখো যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইতেছি, ইতেছে, ইতেছিস, ইতেছেন এই চিহ্নগুলো থাকবে। এখানেও দেখো গঠন প্রণালী, প্রথমে হ্যাবোধক ক্ষেত্রে, প্রথমে হ্যাবোধক ক্ষেত্রে দেখো প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্বের প্রথমটার সঙ্গে আইএনজি যোগ। দেখো এখানে কি আছে? প্রথমে আমি 3 বছর যাবৎ এই শহরে বাস করিতেছি, I have been living in this town for 3 years. সে 1 সপ্তাহ যাবৎ কাজটি করিতেছি, সরি এখানে সে 1 সপ্তাহ যাবৎ কাজটি করিতেছে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ he has been doing the work for a week. আমি সারাদিন ধরে এই কাজটি করছি, I have been doing the work all day long. তারপর এটা দেখতে পাচ্ছ যে সকাল হইতে সে তোমার জন্য অপেক্ষা করিতেছে, he has been waiting for you since morning. দেখো এবার তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নবোধক ক্ষেত্রে, প্রশ্নবোধক ক্ষেত্রে কি হয়? প্রথমে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তারপর একটা নোট অফ ইন্ট্রোডাকশন। এক্সাম্পল দেখো যে আমি কি সারাদিন ধরে কাজটি করছি, তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর পরে হ্যাভ বসে, সেই জন্য তোমাদের হ্যাভটা আগে করতে হবে। হ্যাভ আই বিন ডুইং দিস ওয়ার্ক অল ডে লং। তারপরে দেখো কি আছে? রমেন কি 3 সপ্তাহ ধরিয়া জ্বরে ভুগিতেছে। তাহলে রমেন, দেখো রমেনের পরে কি হয়? রমেন একটি সিঙ্গুলার, সেই জন্য হ্যাজ, ওই জন্য তোমাদের প্রশ্নবোধক করার জন্য হ্যাজটা আগে আনতে হবে। হ্যাজ রমেন বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 উইকস। এবার দেখো নাবোধক ক্ষেত্রে, নাবোধক ক্ষেত্রের গঠনটা কি হয়? প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এক্সাম্পল দেখো, তারা সকাল থেকে দৌড়চ্ছে না, দে হ্যাভ নট বিন রানিং সিন্স মর্নিং। আমি সারাদিন ধরে এই কাজটি করছি না, I have not been doing this work all day long. এবার দেখো পরেরটা হচ্ছে প্রশ্নবোধক নাবোধক ক্ষেত্রে,
প্রশ্নবোধক নাবোধক ক্ষেত্রে কি হবে? প্রথমে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এক্সাম্পলে দেখো, আমি কি সারাদিন ধরে এই কাজটি করছি না? আমি হচ্ছে সাবজেক্ট আই, ওই জন্য আই এর পরে হ্যাভ বসে, তোমাদের হ্যাভটা আগে আনতে হবে। হ্যাভ আই নট বিন ডুইং দিস ওয়ার্ক অল ডে লং? মনে রাখতে হবে যে ব্যাপক সময় মানে পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? মানে পিরিয়ড অফ টাইম বুঝালে তোমাদের দেখো কি হবে, ফর। দেখো এখানে 7 দিন যাবত উল্লেখ থাকলে তাহার পূর্বে ফর, এবং নির্দিষ্ট সময় দিন বা তারিখ পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স। দেখো সোমবার হইতে উল্লেখ থাকলে তাহার পূর্বে সিন্স ব্যবহার হয়। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।